হ্যালো অরুণবদা, ওয়েলকাম টু টকিজ। তোমার অভিনয় জগতে আসার শুরুটা কি করে? আমি একদিন আমার দুটো আছে, এটা একটা হচ্ছে আমি ছোটবেলায় অনেক শর্ট ফিল্ম বানাতাম, শর্ট ফিল্ম নর্মাল এমনি ছোটো ছোটো ভিডিওস, সেই করতে করতে একটা শর্ট ফিল্ম একবার একজন পরিচালক দেখেন, তার নাম মনোজ মিশ্র। তো তিনি দেখার পর আমাকে বলে অন্য একটা ছবি করছিল, সেই ছবিটা অ্যাসিস্ট করতে বলে। তো তারপরে সেইখান থেকে আমি সেই ছবিটা অ্যাসিস্ট করি। ছবিটার নাম ছিল তৃতীয় অধ্যায়। সেখানে আমি অ্যাসিস্ট করি, ওনাকে একটা পাঠ করি সেখানে, সেটা দিয়ে শুরু হয়। তার কয়েক বছর পর সেই যে হলুদ পাখি বলে একটা ওয়েব সিরিজ হয়, সেইটা করি। তারপর থেকে হইচইতে আস্তে 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 জিনিস করতে থাকি। তো এইভাবেই শুরু হয়। আচ্ছা, তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে অ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ। তো মানে আমাদের প্রত্যেকেই ধরো যারা যারা এরকম বড় পর্দায় কাজ দেখছি, দেখে আমাদের ইচ্ছা হয় যে আমরা ছবি বানাবো। তো শুরুতে একটা ছোটবেলায় ফ্যান্টাসি থাকে যে আমরা হিরো হব। তো তোমার কি এরকম কিছু ছিল? না, মানে হিরো হবো ওরকম ছিল না। আমার ফার্স্টে ছিল হচ্ছে যে আমি মানে এমন একটা দুনিয়া হবে যেই দুনিয়াটা রিয়েল, আমার এই দুনিয়া নয়, সেই দুনিয়াতে আমি যাব। যেই জন্য ছোটবেলা থেকে আমি বিভিন্ন কার্টুন দেখতাম, যখন সেই ওয়ার্ল্ডটাও তো আমাদের রিয়েল ওয়ার্ল্ডের বাইরে, রাইট? তো সেগুলোকে ঘরে আমি নিজে নিজে অ্যানিমেট করতাম, এটা জিনিসপত্র ছিল ছোটবেলায়। তবে ওই হিরো হবো প্রথম থেকে আসেনি, কারণ প্রথমে আই ওয়ান্টেড টু টেল স্টোরি। কারণ ছোটবেলায় আমার যেটা চেনা জানা অনেকেই আছে, বাসু আছে, ওরা জানে যে আমি ভেবেছিলাম প্রথমে ডিরেক্ট করবো। আচ্ছা। তো সেইখান থেকে আমি অনেক ছোটো ছবি বানিয়েছিলাম এবং অভিনয়টাও করতে চেয়েছিলাম। অভিনয় প্রথম আমার প্রথম স্বপ্ন ছিল ছোটবেলায়। আমি যখন পাঠ করতাম বিভিন্ন মঞ্চে, এবং সেগুলো সবই মায়ের দৌলতে। আমার মাই পাঠাতো আমাকে সে সমস্ত জায়গায়। সেইখান থেকে অভিনয় করার ইচ্ছা হলো, অভিনয় করলাম, অ্যাসিস্ট করেছিলাম একটা ছবিতে। তারপরে দেখলাম যে অভিনয়ের ডাকটাই আসছে, এবং অ্যাসিস্ট করা একটা ছবিতে দীর্ঘদিনের একটা সময় যায় তাতে, এবং প্রচণ্ড খাটনি। অভিনয় খাটনি কম সেটা বলছি না, কিন্তু অভিনয়ের খাটনিটা আমি এনজয় করেছিলাম। অ্যাসিস্ট করতে এই খাটনিটা আমার খাটনি মনে হয়েছিল বলে ভাবলাম যে না, তার মানে এইটা হয়তো আমার কাজ নয়, এর থেকে আমি অভিনয়টাই মনে হয় করলে বেশি এনজয় করবো। তাই আই চোজ অ্যাক্টিং। আচ্ছা, তো এবার প্রত্যেকের আমরা যখন কাজ করি সেটা একটা গ্রাফ থাকে, চড়াই উতরাই থাকে। তো তোমারও নিশ্চয়ই এরকম হয়েছে কাজ। তো খারাপ সময়গুলোকে তুমি কি করে ডিল করতে? দেখো, আমার না একটা সুবিধে ছিল, রাদার এখনো আছে, কারণ এখনো খারাপ সময় মাঝে মধ্যে আসে। আর এখনকার খারাপ সময়টার সাথে তখনকার খারাপ সময় পার্থক্য এই কারণে, কারণ তখন আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি একটা ছবিতে পাঠ করলাম বা একটা সিরিজে পাঠ করলাম, সেটা একটা বিরাট ব্যাপার ছিল আমার কাছে। এখন সেটা হয়ে গেছে কি রোল, সেই রোলটার গুরুত্ব কতটা, সেই রোলটা ছাড়া সিরিজটা কি আদৌ এগোবে, সেই রোলটার কটা ডেটস, এই সব মিলিয়ে এখন হয়েছে। তো এখনকার ক্রাইটেরিয়াগুলো আলাদা। বাট যখন আমি এরকম আমার কাছে কাজ নেই, এক মাস মাঝখানে যেহেতু আমি ধারাবাহিক করি, সেইটা খুব একটা হয় না আমার সাথে। কারণ ধারাবাহিকে আমার সারাদিন, আমার মানে প্রত্যেক মাস আমি একটা ধারাবাহিক করলাম হরগৌরী, সেটা করেছি আমি প্রায় 2 বছর ধরে, এখন করছি পরিণীতা। তো এই মাঝখানে একটা 1 মাস ছিল সেই সময়, বা আমি যখন হরগৌরীর আগে আমার একটা 1 মাস ছিল। তো আমার একটা থিয়েটারের দল আছে যার নাম কাহিনী। আচ্ছা। এবং আমি নিজে এখনো ইউটিউবে এবং অন্যান্য প্ল্যাটফর্মে শর্ট ফিল্ম মেকিংয়ের সাথে যুক্ত, সেটা পাঠ করে হোক, সেটা লিখে হোক। তো আমি যেটা করি, আমি না কোনো সময় যখন ধরো আমার কাছে, ধরো আমি যখন সেই সময় টেলিভিশনের কোনো কাজ করছি না, তো আই গো ব্যাক টু দ্য প্লেস ওয়ার আই স্টার্টেড মাই জার্নি, ইউটিউব অর থিয়েটার, যেখানে আমার নিজের একটা দল আছে, আমার নিজের একটা ইউটিউবেরও দল আছে। কাহিনী থেকে এখন শর্ট ফিল্ম, হ্যাঁ, সেটার নাম কাহিনী অরিজিনাল, যদিও সে দুটো আলাদা, বাট মানে ওই নামটা একই। তো আমি বা আমাদের যে গোটা টিমটা আছে, আমরা চেষ্টা করি যে যেই সময় আমি হয়তো বাইরের যে কাজগুলো, মানে যেগুলো আর কি তথাকথিত ইন্ডাস্ট্রির কাজ, সেগুলো যখন আমি করছি না, আমার কাছে আসছে না, এবং কোনো কাজ যদি আমার ভালো লাগলো না, হয়তো সেটার যেটাই হোক না কেন, সেটা মনে হয় করবো না, ক্রিয়েটিভ চয়েস। হ্যাঁ, সেই সময় আমি হয়তো আই গো ব্যাক টু দ্য প্লেস। এবং অনেকে আছে মানুষজন যারা এখন ইউটিউবে কাজকর্ম শুরু করছে, এবং দে আর ডুইং ইট ভেরি প্রফেশনালি। হ্যাঁ, তো সেইটাই আমি আবার চলে যাই। এবং এই জন্য মানে ধরো আমার ওই কাজ নেই বলে দুঃখ এইটা খুব একটা হয় না, কারণ আমি চেষ্টা করি সবসময় যাতে আমার যদি কাজ খুঁজে না পাই, আমি কাজকে খুঁজে নিই। এবার তুমি এই যে বললে 1 মাস কাজের গ্যাপ, এবার তোমার কি কখনো মনে হয়েছে বা এরকম কখনো শুনতে হয়েছে যে দেখ এই লাইফ মানে এই জীবনটা তো খুব আনস্টেবল, তো এর থেকে একটা স্টেবল জব করলে এই গ্যাপটা থাকতো না, বা এরকম কোথাও শুনতে হয়েছে? আগে শুনতে হয়েছিল, কিন্তু আই এম ভেরি লাকি দ্যাট আমার বাবা মা এত সাপোর্টিভ। দেখো, এখন তবুও
আমাকে আমার বাবা মা টেলিভিশনে দেখতে পেয়েছে, আমার মা আমার সঙ্গে 2 নম্বর 1 5 বার খেলতে গিয়েছে, আমাকে ওটিতে দেখতে পেয়েছে, আমাকে লোকজন রাস্তায় চিনলে মা বাবা খুব প্রাউড ফিল করে। কিন্তু একটা সময় ছিল কেউ চিনতো না, কোথাও দেখতো না আমাকে, কি করি কেন করি কিছুই জানতো না বাবা মা, তখনও তারা সাপোর্ট করতেন। তো এখন সেখানে বাবা মা দেখছেন, এবং আমি এটা সমস্ত সবাই উদ্দেশ্যে বলতে, অনেকে বলে আমার বাবা মা আমাকে সাপোর্ট কেন করছে না, কারণ তারা চায় তুমি তোমার একটা সেফ ফিউচার থাকুক। যতক্ষণ না পর্যন্ত আমি আমার বাড়ি থেকেই বলছি যে মা বাবা দিস ইজ দ্য মানি আই হ্যাভ আর্নড ফ্রম মাই ওয়ার্ক প্লেস, এবার যখন তারা দেখছে যে বাহ টাকাও পাচ্ছে এই কাজটার জন্য, তখন তারা ভরসা করছেন। তো বাবা আর মা জানেন যে এই ইন্ডাস্ট্রিটা হয়তো 1 মাস কাজ নেই, এইটা সবার সাথেই হয়, এবং এইটা কিন্তু সবসময় যে মানে 1 মাস আমার কাছে কাজ এসছে আমি করিনি, কারণ আমারও কোথাও গিয়ে মনে হয় যে আমি টানা 2 বছর সিরিয়াল করেছি, মানে প্রত্যেক মাসে 20টা করে ডেট আমার সিরিয়াল শুটে লাগতো, 20টা 18টা কোনো মাস 14টা, তো ওই কম বেশি 80-20-র মধ্যেই ঘোরাঘুরি করতো। তো তখন যেটা হতো না, আমি 1 মাস মনে হতো কি না এই 1 মাস একটু আমি মানে নিজের উপরে সময় দিই, নিজের যেগুলো খামতি রয়েছে সেগুলোকে পূরণ করি। তো সেই জন্য এখন সেই প্রশ্নের সম্মুখীন হতে হয় না, কারণ এখন আর বাবা মা ছাড়া বাকিরা আমাকে এই কথাটা বলার খুব একটা সাহস পায় না, কারণ আমি সেভাবেই নিজেকে রাখি যে যাতে আমার এমন পরিচিত মানুষের ইন্ডাস্ট্রি নয়, তারা এই প্রশ্নগুলো করে, ইন্ডাস্ট্রি লোকটা তো করে না প্রশ্নগুলো, তারা আমার প্রশ্নটা করতেই পারে না যে এই আনস্টেবল, বিকজ তারা আমাকে শেষ 3 বছর ধরে টেলিভিশনে রোজ দেখছে। এবার 3 বছর ধরে যখন একটা ছেলেকে দেখেছে, যে ছেলেটা ব্যারাকপুরে থাকতো, কিছু করতো না, তা এখন আমি ধরো টেলিভিশনে কাজ করছি, আমি টেলিভিশনটাই বলছি কারণ ওটিটিতে বহুদিন হয়ে গেছে, আমার কোনো রিলিজ নেই। আমি লাস্ট ওটিটিতে করেছি হচ্ছে যেখানে আমার চরিত্রটা অনেকটা ইম্প্যাক্টফুল ছিল, শ্রীকান্ত, 2022-এ মনে হয়, 22-এ না 21-এ আমার খেয়াল নেই, এটা 24, এই বছর একটা সিরিজ আসছে আমার, যদিও 23-এ হয়েছিল শ্রীকান্ত, এই বছর একটা সিরিজ আসছে, কিন্তু সেটা আমি এখন কিছু বলতে পারবো না, সেটা বলা বারণ। তো আমি টেলিভিশনের ক্ষেত্রে বলছি যে ওরা বলে না কেউ, বাবা মাও জানে যে এই ফিল্ডটা এরকম, সেখানে 1 মাস 2 মাস যে কোনো অভিনেতার সময় লাগে। আর অন্যান্য কাজও আছে টেলিভিশনে, যে আমরা পাঠ করি, সেই পাঠ ছাড়াও অভিনয়কে ভালো করার জন্য কিছু ওয়ার্কশপ, আমার নিজের থিয়েটার দল, জিম থেকে শুরু করে আরও যা যা আছে সবগুলো আছে, তো সেই সব মিলিয়ে চলে যায়। এবার সিরিয়ালে ধরো একটা জিনিস তো হয়, আমরা দেখি যে একজন ক্যারেক্টার তাকে আনা হয়, এবার মানে সেটা পাবলিকের ডিমান্ড অনুযায়ী কখনো কখনো বদলে যায়। এবার তোমাকে ধরো বলা হলো যে ক্যারেক্টারটা এইরকম, ঠিক আছে, তুমি সেরকম মেন্টাল প্রিপারেশন নিয়ে গেলে, যে তারপর তুমি দেখতে পাচ্ছ লেয়ারে লেয়ারে ক্যারেক্টারটা বদলে যেতে হচ্ছে, তো সেই সিনক্রোনাইজেশনটা করতে অসুবিধা হয় না? আমার দেখো, আমার এক্সপেকটেশনই ছিল না আগে আমি বড় রোল করব। ছোটবেলায় আমাকে যখন হলুদ পাখির থেকে ডেকেছিল, আমি বললাম যে আমার ডাকছে কি রোল দেবে, আর 2-3 দিনের পার্টটা যখন প্রথম নতুন, আমাকে বলতো আমার 14 দিন না 15 দিনের শুটিং, তুমি এই সিরিজের মুখ্য ভিলেন। তো এই হরগৌরী বলে যে শোটাও আমি করতাম, স্টার জলসা হরগৌরী পাইছটে, সেখানে হিরো যিনি রাহুল মজুমদার, তার আগে 3টে সিরিয়াল হিট, আরেকজন হিরো রাহুল অরুণোদয় ব্যানার্জি, সে মানে হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং সে একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বিগেস্ট হিট দিয়েছে, যেটা কিন্তু তুমি জানো, এবং সে একজন লেখক। তাদের মাঝে আমি যে খারাপভাবে মানে খারাপ চরিত্র, মানে নেগেটিভ চরিত্র হোক, হোয়াট এভার যেটা হোক, আমি করতে পারছি এবং ফুলফিললি করতে পারছি, সেটা আমার বড় ব্যাপার ছিল। যে এই দুটো মানুষ যাদেরকে মানুষ এতভাবে গ্রহণ করেছে, আমি তো এখন সেভাবে আমার গ্রহণযোগ্যতা তো কম, কারণ আমি 3 বছর কাজ করছি। এই হরগৌরী, আমাকে যদি বলা হয় তোমাকে কী কী দেখে লোকের, হরগৌরী, শ্রীকান্ত, রাসমণি, এরকম এইভাবেই লোকে হয়তো কুচকাচ মনে মনে রেখেছে, কিন্তু ওদের একটা বিরাট বড় ইতিহাস আছে ওদের মনে রাখার পিছনে। তো তাদের মাঝখানে আমি যখন জায়গা পাচ্ছি, সেইখানে আমার চরিত্রটা কাকে খুন করলো, কাকে মেরে ফেললো, কার গায়ে হাত তুললো, চরিত্রই তো আলটিমেটলি আমাকে পাঠ করতে হচ্ছে। এটাই আমার কাছে, আমি জানি 2 বছর পর হয়তো বদলে যাবে, এখন আমার কাছে সেটাই একটা বেশ মজা। এবার আমরা মাঝে মাঝে এরকম দেখতে পাই যে ধরো তুমি একটা চরিত্র দেখে মনে হলো যে চরিত্র যদি আমি করতে পারতাম, এরকম কোনো চরিত্র আছে? হ্যাঁ আছে অনেক। আমি ছোটবেলা খুব তোপসে করতে চাইছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমাকে ডেকেও ছিল একবার, নাম বলবো না, তারা দেখেছিল, বাট দেখে আমার হাইটটা তোপসের সাথে একটু ওদের মনে হয়েছিল প্রথমেই, যেটা আমি হয়তো তারপরে হাইটটা মিললেও আমি জানি না কি হতো,
কিন্তু হাইট নিয়ে একটু ইস্যু ছিল আমার। মানে তুমি লম্বা না? তুমি তো লম্বা, কারণ থেকে লম্বা। আমি ব্যাপারটা হচ্ছে ফেলুদার হাইট আর আমার হাইট সেম হয়ে যাচ্ছে, 6 ফিট। আমার 5 ফুট 11। আচ্ছা, ঠিক আছে, এবার সেইটা তোপসের তুলনায় অনেকটাই। হ্যাঁ, তো সেই জন্য তোপসে করা হয়নি, আর তোপসে আর করাও হবে না। তো আমার যা বয়স, ভবিষ্যতে আমার খুব ইচ্ছে গল্পের বই থেকে উঠে আসা কোনো চরিত্র, যেগুলো খুব সাহিত্য নির্ভর চরিত্র বা ছোট গল্প নির্ভর চরিত্র, ব্যোমকেশ হোক, ফেলুদা হোক। আমি ব্যোমকেশ করতে আমার খুব আমি খুবই আর কি, আমার খুব ইচ্ছে ব্যোমকেশ পাঠ করার। কিন্তু এরকম ইচ্ছে তো আরো অনেক কিছুই পাঠ করার আছে। আমার খুব ইচ্ছে আমি জোকার পাঠ করি, যেমন হ্যাঁ। এবার সেগুলো তো ইচ্ছে মাত্র, এবার সেগুলো যে সবসময় হবে তার কোনো তার না হলেও আমার কোনো আক্ষেপ নেই। এগুলো আমার ইচ্ছে, কিছু কিছু ইচ্ছে হয়ে গেলে আবার মনে হয় যে করলাম, হলো না। তো ইচ্ছে আছে, যদি কোনো জন্য হয় হবে, নইলে আমার কোনো যা পাচ্ছি সেটাকে আমি বানিয়ে নেবো ভালো কিছু। তুমি বললে তোমার ব্যোমকেশ করার ইচ্ছা আছে। এবার ইন্ডাস্ট্রিতে এতগুলো ব্যোমকেশ হয়ে গেছে। বাঙালির অনির্বাণ ভট্টাচার্যের একটা প্রমোশনে উনি বলেছিলেন যে দুর্গা রহস্যের প্রমোশনে, যে বাঙালি 33 কোটি দেবতা, তো 6টা ব্যোমকেশে কি সমস্যা। তো তোমার কাছে তোমার সব থেকে ফেভারিট ব্যোমকেশে তোমার কাকে ইমাজিন করতে ভালো লাগে? দেখো, এগুলো কি হয় না সাত্বিক, সেটা হচ্ছে আমরা এই গান বলো, বিভিন্ন আইকনিক ক্যারেক্টার বলো, এইগুলোকে আমরা কিভাবে রেট করি তার একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আমরা রেট করি হচ্ছে সেই সময় আমি যখন স্ক্রিনে ক্যারেক্টারটাকে দেখছি, সেই সময় আমার ব্যক্তিগত জীবনে বা আমার ব্যক্তিগত জীবনটা কেমন, আমার লাইফটা কেমন। কি হয়, আজকে আমার সচিন ব্যাট করতে গেলে তোমাদের হেভি লাগে, তার একটা কারণ আছে। তার কারণটা সচিন শুধুমাত্র ভালো ব্যাট করে বলে না, সচিন যখন ব্যাট করতো প্রপারলি, আমি তখন ছোট ছিলাম, সেই সময় নস্টালজিক একটা ফিলিং কাজ করে। ফলত আমার যদি অনির্বাণ দাকে বা টোটা রায়চৌধুরীকেও ভালো লাগে ফেলুদা হিসাবে, ফেলুদা না ব্যোমকেশ বলি তুমি? ব্যোমকেশ। আমি ফেলুদাকে বলছি জাস্ট কথার কথা। বাট স্টিল আমার কোথাও মনে হয়, আমি যখন বেনু কাকুকে শোভা চক্রবর্তীকে দেখি, ছোটবেলায় আমি দেখতাম ওনার ফেলুদাগুলো টিভিতে হতো, টেলিফিল্ম। হ্যাঁ, টিন্টোরেটে দিশু বোম্বেতে। তো আমার চোখে এখনো সেটাই লেগে আছে। এবং ওই সব কিছু মিলিয়ে আমি আমার মায়ের সাথে দেখছি সিনেমাটা ঘরে বসে। হ্যাঁ, লোডশেডিং হয়ে গেল, লোডশেডিং কারেন্ট আবার এলো, আবার শুরু হলো। এই যে সব আবেগ উদ্দীপনা, এইগুলো যেহেতু ওনার সাথেই মিশে আছে, সেই জন্য এই গোটা এক্সপিরিয়েন্সটা না ফেলুদা হিসাবে আমার সব থেকে আমার বেস্ট এক্সপিরিয়েন্স ওয়াইল ওয়াচিং ফেলুদা ইজ সব্যসাচী চক্রবর্তী, হ্যান্ডস ডাউন। আর ব্যোমকেশের ক্ষেত্রে আমি এইভাবে বলতে পারবো না, কারণ আমার সবাইকেই, অনির্বাণ দাকেও খুব ভালো লেগে। প্রথম যখন অনির্বাণ দা ব্যোমকেশ করতে এলো, মনে হয় অনির্বাণ দা একটা জায়গায় দাঁড়িয়ে চশমাটা খুলে একটা সংলাপ বলেছিল, আমার হেভি লেগেছিল। তারপর বাকিতেও খুব ভালো লেগেছে, আমার আবিরটাকেও খুব ভালো লেগেছে, আমার বিশুদাকেও খুবই ভালো লেগেছে। তো আমি ব্যোমকেশটা রেট করতে পারবো না। আর আমি যখন ছোট ছিলাম সেই সময় আমি সেভাবে ব্যোমকেশ একটু ম্যাচিউরদের গল্প, কিশোরদের সাহিত্য নয় এবং কিশোরদের পাঠ্য নয়, কিন্তু আমি যখন পড়েছিলাম দেখেছিলাম ফেলুদা যদি আমাকে জিজ্ঞেস করা তুমি তোমার দেখা সব থেকে ভালো ফেলুদা কি, আমার সব থেকে ভালো এক্সপিরিয়েন্স ফেলুদা দেখে যখন বেনুভব হতো সেই সময়। তোমার কল্পনায় তুমি তোপসে, তো তোপসের ফেভারিট ফেলুদা হচ্ছে সব্যসাচী চক্রবর্তী। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি বলছো ছোট থেকে তুমি কাকিমার সাথে খুব সিনেমা সিরিজ দেখতে, বাড়িতে তোমার ছোট থেকেই সিনেমা দেখার চলটা। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড। আই এম আ ভেরি ফিল্মি গাই। তুমি বললে শ্রীকান্ততে তোমার লাস্ট ওটিটি, শ্রীকান্ততে নষ্টনীর লাস্ট ওটিটি। শ্রীকান্তটা আমার কাছে খুব স্পেশাল, কারণ ওইখানকার ক্যারেক্টার যদি ইন্দ্রদা ছিল, সেটা এমনিও আইকনিক ক্যারেক্টার বই হিসাবেও, যারা পড়েছে শ্রীকান্ত, ইন্দ্রনাথ প্রচন্ড গুরুত্বপূর্ণ চরিত্র। আর আমার এই গোটা ছোট্ট যে স্বল্প পরিসর আমার ক্যারিয়ারে, তার মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার ওইটা। আমরা দেখতে পাই ওখানে তুমি শ্রীকান্তকে নেশা করানো শেখাচ্ছ, ঠিক আছে? তো তোমার রিয়েল লাইফে এরকম কোনো দাদা আছে যে তোমায় নেশা করানো শিখিয়েছে? দেখো, আমি যখন এই স্কুলে গেছিলাম, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ঠিক আছে, বা তো এই যে সিগারেট খাওয়াটা, সিগারেট শুরু করাটা, আমি জেনারেলি স্মোক করি না, ঠিক আছে? আমি ক্যামেরার সামনে বলছি, আমি স্মোক করি না সেভাবে। তো সেইখানে এই যারা আর কি আমাকে ধরো অনেকে বলেছিল যে সিগারেট খা, এবং আমি নাম বলছি না, ছোটোবেলায় এমন আজ স্কুলে আমাকে একটি বন্ধু, তখন সবাই 12-এর পরীক্ষা দিতে যাবো পরীক্ষা শুরু হবে 1-1.5 মাস পর। ওরা একটা বোতলের মধ্যে কোল্ড ড্রিঙ্ক ছিল, তার মধ্যে মদ ফদ কিছু মিশিয়েছিল, তখন আমি একদম জানি না এগুলো কী আর কি, দিয়ে আমাকে বলেছে খা। আমি সত্যি একটু খেয়েছিলাম,
এবারে খেয়ে আমার কিছু বিশেষ হয়নি, পরে আমি জানি যে মদ, আমি যে বাবা কি মদ খেয়ে নিলাম। আর তারপরে আমি একদিন খৈনি খেয়েছিলাম, ঠিক আছে। আর খৈনি খাওয়াটার এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম যে আমার এক দাদা খেলতে খেলতে গেছিলাম, তো আমি পাকা মেরে সবাই খাচ্ছে, আমার ছোটো অনেক, একটু খৈনি খাই, খৈনি নিয়েছিলাম, নিয়ে কিরকম করে খায় এরকম আমাকে ফেটে ফেটে মুখে দিয়েছে। দেওয়ার পরে আমি বাইকে উঠেছিলাম, দেখি মাথা কি ঘুরছে আমার, মানে আমি এবং সেটা অনেক ছোটোবেলায়, সেটা তখন 9-10 পড়ি হয়তো, আর প্রথম 11-12 মানে আমার নাম ছুটি ছিল আমার যতদূর ধারণা, 10 বা 12 ওই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কোনো একটা সময় আমি খৈনি খাই ফার্স্ট টাইম। আমি না মানে খাই মানে কি খৈনিটা জাস্ট ওই কোথায় রাখে ভুলেও গেছি কোথায় রেখেছিলাম, আমি মানে কমপ্লিটলি যে এ ভাই মানে আমি আর কোনোদিন ওই খৈনির ধারে কাছে যাইনি, ঠিক আছে। তো আমার নেশা নিয়ে এক্সপিরিয়েন্স কম আছে একটু, কিন্তু ওই খৈনির এক্সপিরিয়েন্সটা খুব মজার, তাই জন্য বললাম। আমরা বিভিন্ন জায়গায় জানতে পেরেছি যে তোমার জলে খুব ভয়। হ্যাঁ হ্যাঁ, তোমার একটা কাজে দেখেছিল তোমার মাঝগঙ্গায় শুট করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? কি হয় এটা না বলে নিয়ে যায় না যে মাঝগঙ্গায় শুট আছে, বললে হয়তো রাস্তায় শুট, রাস্তায় সিন আছে, ঠিক আছে, গিয়ে বলছে গঙ্গায় সিন। এবার আমি একটু ভয় পাই জলে, তার কারণ হচ্ছে আমি সাঁতারটা হাফ শিখেছি। এবার সাঁতারটা হাফ শিখেছি মানে আমি গিয়েছিলাম তখন আমার একটা পারিবারিক অসুস্থতার কারণে একজনের আমি ফিরে আসি, আর শেখা হয় না সাঁতারটা। এবার কোনো জিনিস হাফ শেখা মানে খুব ডেঞ্জারাস, সেটা মানে অভিনয় হোক বা সাঁতার। এবার সেই ক্ষেত্রে সাঁতার আমি যখন হাফ শিখেছিলাম, আমি যখন ওই জলে যাই আমার এমনি আমি একটু ভীতু জীবনে, এখন ভয়টা একটু কমেছে সব কিছু নিয়ে। এই যে এলিমেন্ট হয় 5টা পৃথিবীর, এই সবকটা এলিমেন্টের সাথে আমার একটু, সেটা তুমি বলো মানে ধরো আগুন বলো, জল বলো, বা আমি যদি বলি যে হাইটটা যদিও কোনো এলিমেন্ট নয়, তবুও হাইটে তো আমরা আকাশ দেখতে পাই বা বায়ুর সাথে সংস্পর্শে থাকি, তাতেও আমার খুব ভয়। মানে এলিমেন্টগুলো নিয়ে আমার খুব ভয় আছে, কিন্তু আমি খুব থ্যাঙ্কফুল যারা আমাকে এই আর কি জলের মধ্যে নামিয়েছিল, যে এই ভয়টা হয়তো ওই দিন 1% কেটেছিল। তো তারপরেও আস্তে আস্তে এখন ভয়টা আরো কাটানোর চেষ্টা করছি। প্রজাপতি বলে একটা আট টাইমসের শর্ট ফিল্ম আছে যেখানে আমরা কাকুকে অভিনয় করতে দিই। হ্যাঁ, তো মানে ওটা প্রথমবারই বোধহয় তোমার বাবার সাথে, সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আসলে বাজেট ছিল না, ঠিক আছে, বাজেট ছিল না বলে আমি বলি যে বাবা মা আমাকে বেসিক্যালি একজন ফিনান্সার যে টাকাটি দেয় ছবিটা করার জন্য, আমরা প্রথম দিন শুটিং করে হাফ টাকা শেষ এবং সেই দিনের ফুটেজ খুব খারাপ আসে। তো আই ডিসাইডেড যে বাকি টাকা দিয়েই শ্যুট করবো, আবার রিশ্যুট করবো, এই ফুটেজটা আমরা লাগাবো না। তখন যেটা হয় ওই দুটো কাস্টিংয়ের টাকা থাকে না আমার কাছে, আমি প্রডিউসার থেকে টাকা না আছে বাবাকে বললাম যে বাবা একটু পার্টটি একটু করে দেবে, বললো হ্যাঁ করে দেবো। এবং আমাদের ব্যারাকপুরে যখন আমরা শ্যুট করি, ব্যারাকপুর এবং এই পার্শ্ববর্তী এলাকাগুলোতে আমার বাবা মা প্রচণ্ড হেল্প করে এবং সেটা একদম গোড়ার থেকে হয়ে আসছে। তো বাবা মা পাঠ করলেন সেইটা, এবং আমি যেহেতু একটু মানে যারা আমার সাথে কাজ করেছে, when I am directing something, সেটা নাটক হোক, একটাই শর্ট ফিল্মই করেছে নাটকগুলোতে, আমি খুব স্ট্রিক্ট, আমি খুব রেগে যাই বা আমার উপর রেগে গেছিলাম, কিন্তু খুব ভালো করেছে বা আমার পার্টটা খুবই ভালো করেছে। এবং আমার মনে হয় বাবার সাথে তারপরে আমি একটা সিরিজের প্রমোশনের জন্য ডিল করেছিলাম বাবার সাথে। আর আমি জানিয়ে রাখি দর্শকদের, এই কাজটা আড্ডা টাইমস এই মুহূর্তে নেই, ওটা 2 বছরের জন্যই রাইটসটা নিয়েছিল। আচ্ছা, এই মুহূর্তটা নেই ওদের কাছে, ওটা আমরা কিভাবে আবার দর্শকের কাছে আনবো সেটা আমি এখনো ভাবছি। যদি আমি দেখি কথাবার্তা বলবো ওদের সাথে, আমি যদি সেটা কিছু করা যায় ঠিকঠাক, তাহলে আমি আবার দর্শকদের দেখাবো। এখন বাংলায় অনেক থিয়েটার থেকে অ্যাডাপ্টেশন করে গল্প হচ্ছে, যেমন অথৈ একটা সাকসেসফুল থিয়েটার, সেখান থেকে সিনেমা হলো। তো তোমার কি এরকম কোনো ইচ্ছা আছে যে একটা থিয়েটার থেকে আমি ফিল্ম অ্যাডাপ্টেশন করবো? দেখো, প্রথমত অথৈ তো মূলত থিয়েটার অ্যাডাপ্টেশন না, এটা ওথেলো মানে আমি বলতে চাইছি মানে স্টেজ পারফরমেন্সের পর সেটা থেকে ছিল। হ্যাঁ, কারণ ওই স্টেজ পারফরমেন্সটা কলকাতার আমি যত থিয়েটার দেখেছি আমার দেখাকালীন ওয়ান অফ দ্য পপুলার প্রোডাক্ট, মোস্ট হিট প্রোডাক্ট। আমি যখন যেতাম দেখতাম অথৈ হাউসফুল, এবং আমি নিজে মনে অথৈ 8-9 বার দেখেছি এবং জনপ্রিয় প্রচন্ড নতুনদের মধ্যে। সেই জন্যই ওটাকে মনে হয় পরবর্তীকালে ওরা আবার ফিল্ম হিসাবে এনেছে। তো আমি ছোট থেকেই যখন 2017-16 এরকম সময় থেকেই একটা খুব পাকাউন করে একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, মিডিয়ামস ক্যাটাগরি, ঠিক আছে, which was an adaptation of 3 stories by শেক্সপিয়ার। তার মধ্যে একটা হচ্ছে হ্যামলেট, একটা হচ্ছে রোমিও জুলিয়েট, একটা সনেট আছে শেক্সপিয়ারের, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস।
এই তিনটে নিয়ে আমরা এটা করেছিলাম, যেটার মধ্যে খানিকটা অনুরাগ কাশ্যপের নো স্মোকিংয়েরও রেফারেন্স ছিল। আমি থিয়েটার একটা করেছি যেটার নাম আমরা সবাই রাজা, যেটা হচ্ছে ম্যাকবেথের একটা অ্যাডাপ্টেশন, এবং সেটা 4টে শো হয়েছে এখনো অবধি। আমরা ওটা আবার করব, এবং আমার ইচ্ছে আছে, ম্যাকবেথ আমার খুব প্রিয় একটি টেক্সট, আমার হ্যামলেট খুব প্রিয় টেক্সট, এই দুটোই আমার সব থেকে ভালো লাগে। প্রথমবার যখন নিজের মুখটা টেলিভিশনে দেখলে এক্সপিরিয়েন্স কি ছিল? প্রথমবার আমি দেখেছিলাম জয়কালী কলকাতা বাড়ি বলে একটা স্টার জলসায় শো হতো, ওটার জন্য আমি পাঠ করেছিলাম, এবং দ্যাট ওয়াজ নাইট রোল। ওটা বেসিক্যালি একটা উইকে এক একটা গল্প করতো, তো আমার সেখানে একটা ইয়ে ছিল আর কি, পাঠ ছিল। এবার কি হয়েছে, যখনই আমি পাঠ করেছি না টেলিভিশনে, আমি তখনই বাইরে থেকেছি, মানে টেলিভিশনে কি আজকে পাঠ করলে 2 দিন পরে টেলিকাস্ট হয়। তো কী হয়, যখন টেলিকাস্ট তখনও শ্যুট হচ্ছে, যখন টেলিকাস্টটা হচ্ছে, আমি যখন বাড়িতে নেই, আমি যখন বাইরে, তখন আমি থাকতাম দাদার বাড়িতে একজন, এখানে রাজ তারপরে একজন তার বাড়িতে। তো দুর্ভাগ্যবশত আমি নিজেকে যে খুব বেশি টেলিভিশনে পরিবারের সাথে দেখেছি সেটা হয়নি। পরিবারের লোকের কি রিয়াকশন ছিল? খুবই খুশি তারা, খুবই খুশি, মানে সেই খুশিটাই হয়তো আমাকে গিয়ে মানে মাঝে মাঝে আর কি, যখন আমি মন খারাপ হয়ে যায় আমার, তখন সেই খুশিটাই আমাকে হয়তো মানে একটু চার্জ দেয় যে আমরা খুশি আছি, তুই কর। অভিনয়ের পাশাপাশি আমরা শুনেছি তুমি ক্রিকেটটাও ভালো খেলতে। তো ভালো খেলতাম, ভালো বললে আমাকে যারা আছে আমার খেলার আর কি মানে সহ খেলোয়াড় যারা, তারা রেগে যাবে, কারণ তারা জানে আমি কেমন খেলি। আমি খুব অ্যাভারেজ খেলি, আমি খুব ভালো খেলি। তাহলে মানে খেলা থেকে অভিনয় খেলাটাকে কন্টিনিউ করলে না? দেখো, ইটস টাফ ইন বেঙ্গল টু সিলেক্ট, মানে আমি যেভাবে আমি এখন অভিনয় করছি যেই পরিসরে, যেই জায়গাতে, সেই জায়গায় খেলাটা আমার পক্ষে কঠিন ছিল। তার একটা কারণ, খেলাতে সিলেকশন প্রসেসটা খুবই টাফ, খুবই ডিফারেন্ট, আমি জানি না তার সম্পর্কে। 2, আমি অত ভালো খেলি, মানে আমি যদি অভিনয় 10-এ 3 করি, তাহলে খেলি আমি 10-এ 1, এরকম 3 ভাগের 1 ভাগ আমার খেলাটা। তবুও আমরা এখন জাস্ট উই প্লে ফর এন্টারটেনমেন্ট পারপাস। আমরা রাত্রিবেলা আমরা যারা অভিনয় করি এবং যুক্ত এই পেশার সঙ্গে, অভিনেতা আছে, নির্দেশক আছে, আরও অনেক মিউজিশিয়ান সবাই আছে, আমরা খেলি। আমাদের টিম আছে একটা, অনেকগুলোই টিম আছে। পান্টার্স বলে একটি টিম আছে, যে টিমের অংশুমান প্রত্যুষ বলে একজন নামজাদা পরিচালক, তিনি সেই টিমের সাথে যুক্ত। সৌরভ দাস আমরা সবাই থেকে চিনি, খুব বড় অভিনেতা, সেই টিমের ক্যাপ্টেন তিনি। প্রতীক কুণ্ডু বলে একজন আছে মিউজিশিয়ান, সেই টিমে আছে। মুকুল বলে আমার এক বন্ধু, বিনয়, সৈকত, আরও অনেকে আছে। হ্যাঁ, আমরা সবাই মিলে সেই টিমে খেলি। এবং আরেকটা টিম আছে আমাদের, যার নাম ইয়াং স্টার্স বলে, আয়ুষ বলে একটি ছেলে আছে, আমার ভালো বন্ধু, অভিনয় করে বহুদিন ধরে, সেই টিমের ক্যাপ্টেন। আরেকটি আমাদের টিম আছে ইগলস বলে। তো এই 3টে টিম মিলে আমরা এখন টুকটাক করে খেলছি কর্পোরেট খেলাগুলো, আর নিজেদের মধ্যে যে খেলাগুলো হয় এটাই। কাজের শুরুর দিকে তুমি মকরদেব বলে একটা ছবি ডিরেকশন দিয়েছিলে, ছবিটার কি হলো? ওই ছবিটার যেটা হলো সেটা হচ্ছে, আমি খুব একদম ট্রান্সপারেন্টলি বলি, সেটা হচ্ছে সেই সময় যখন আমরা মানে মকরদেব শ্যুটটা করি, আমরা হোয়াট ওয়াজ দ্য গুড পার্ট অ্যাবাউট মকরদেব, আমরা যেখানে শ্যুট করেছিলাম সেই লোকেশনে হয়তো এখন অনেক শ্যুট হচ্ছে, অনেক বড় বড় ছবি। সেই লোকেশনটা তখন আমি জানি না কজন জানতো লোকেশন সম্পর্কে। 2016 সালে মনে হয় আমরা পুরুলিয়ার এমন জায়গা, যেখানে পুরুলিয়ার লোকরাই আগে যায়নি, এরকম জায়গায় গিয়ে শ্যুট করেছিলাম। তো সেইটা আমাদের জন্য একটা, আমাদের মনে হয় মকরদেব, জানি না রিলিজ হলে দেখতে কেমন হতো, বাট আমি এতগুলো শ্যুট করেছি আমার জীবনে, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট শুটিং এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার হ্যাড। এবং শুধু আমি নয়, আমার একজন আছে এই ছবিতে যে প্রোডাকশন করেছিল, রাজদা নাম, সে বিভিন্ন বড় বড় ছবির সাথে যুক্ত, তাকেও আমি প্রশ্ন করে, সেও বলেছে আমারও লাইফের এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। ছবিটা হয়নি তার কারণ হচ্ছে, এখন কি মনে হয় যে কিছু জিনিস হয় না যেগুলো এখন মনে হয় কি যে একটু সময় নিয়ে করলে একটু, আমরা তখন 4-5টা বাচ্চা ছেলে গিয়েছিলাম শ্যুট করতে, এবং আমাদের হয়তো চিন্তা ভাবনা ছিল যে আমরা বিরাট কিছু করবো, কিন্তু আলটিমেটলি যখন আমরা দেখলাম প্রজেক্টটা, তখন দেখলাম যে না, একটু এদিক ওদিক হয়েছে, ইত্যাদি হয়েছে। কিন্তু কি হয় না, এই কাজগুলো এখন যেটা আমরা করি, যেমন ইন্ডিপেন্ডেন্ট কাজ যখন করি, আমরা শ্যুট করে তাড়াতাড়ি চেষ্টা করি পোস্ট প্রোডাকশনটা করে নেওয়ার, সেটা সেই সময় হয়নি। এবং যেটা হয় আর কি, যে একটা শুটিং শুরু হয় তখন 7-8 জন মিলে শুটিংটা করে। আস্তে আস্তে দেখলাম শুটিংয়ের থেকে, যখন আমি বাড়ি যখন এলাম শ্যুটটা করে, তখন দেখলাম টিমের বেশিরভাগ লোকজন নেই, আমি যখন একা কী করবো।
তো সেই জন্য বিভিন্ন কারণে হয়নি কাজটা, বাট ইট ওয়াজ আ ফান এক্সপিরিয়েন্স। পরবর্তীকালে যদি আবার ওই গল্পটা অন্যরকমভাবে করা হয় তাহলে তো আই এম অন। আমি একটা ছোট্ট শর্ট ফিল্ম ডিরেক্ট করার কথা চলছে, তার নাম প্রথম এই পডকাস্টেই বলছি, তার নাম হচ্ছে কন্টেন্ট। সেটার এখনকার এই সমসাময়িক চারপাশে যেভাবে কন্টেন্ট বাড়ছে এইটা নিয়ে একটা কমেডি থ্রিলার, এটা করার ইচ্ছা আছে, জানি না কবে হবে, কিন্তু আমরা খুব শিগগিরই, আমাদের এখন স্ক্রিপ্টিং লেভেলটা চলছে, কাস্টিং আমি বলবো না, তাদের সাথেও কথাবার্তা হয়ে গেছে, দেখি কি হয়। কিন্তু মকরদেব আই উইল নট ডিরেক্ট, সালমান ইজ লুকিং টু ডিরেক্ট ইট, তাহলে হি ক্যান, আই এম অন দেয়ার। একটু আগে বললে ভারতের খেলায় সিলেক্ট, মানে পশ্চিমবঙ্গে যে এখন ইনফ্রাস্ট্রাকচার, খেলাতে সিলেক্টেড হওয়া কঠিন, সিনেমার ক্ষেত্রেও তাই এখন আমরা শুনতে পাচ্ছি সেটাকে নেপোটিজম, বা তোমার কেরিয়ারের শুরুতে কখনো নেপোটিজম ফেস করতে হয় না? না, আর এটা আমি জানি না তথ্যটা কিরমভাবে সবার কাছে সার্কুলেট হয়েছে, কিন্তু আমি খুব একটা ফেস করিনি। দেখো, যাদের নিয়ে নেপোটিজম নিয়ে কথা হয়, যেই যাদেরকে নিয়ে আমি যাদের নাম বলছি না, দে আর রিয়েলি গুড অ্যাক্টার্স, ঠিক আছে, এবং তাদের মধ্যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টার, তার দক্ষতা নিয়ে এই প্রশ্নগুলো যারা করে তারা ফেসবুকে জাস্ট মানে তাদের ফেসবুকে পোস্ট করলাম, লিখলাম একে নিয়ে, এর দুটো লাইক এলে এই জন্য লেখে, কিন্তু তারা যাদের কথা বলা হচ্ছে, দে আর মাই ফ্রেন্ডস, আই এম নট 1% মানে জেলাস অ্যাবাউট দেম। তারা খুবই প্রশিক্ষিত অভিনেতা, তারা বহু বছর ধরে অভিনয় করছে মঞ্চে এবং স্ক্রিনে, এবং আমি তাদের সাথে কাজও করেছি, তারা খুব ভালো। তারা মানে আমি বলছি, তারা যে হেট কমেন্টগুলো বাইরের থেকে পায় সেগুলো কাম্য নয়, এবং তারা সেগুলো নিয়ে বদার্ড নয়। আমি এখনো অবধি কোনোভাবে নেপোটিজম ফেস করিনি এখানে এসে, বরং আমার মনে হচ্ছে আমি যা পেয়েছি সেটা ঠিক আছে, আই এম ভেরি হ্যাপি যে আমি যা পেয়েছি। আর নেপোটিজম নিয়ে আমার ছোট্ট কথা বলার আছে, আজকে আমি তোমাকে চিনি, ঠিক আছে, আমি তো সেটা কাজ করলাম, আমার কাজ করে হেভি লাগবে, আমার বাড়ির লোক থাকিস পাড়ার পাশের বাড়িতে, সেখানে হেভি সম্পর্ক, আমরা শর্ট ফিল্ম বানাচ্ছি, তো আমার একটা চরিত্র সেখানে তুইও যাস ও যায়, তো বাড়ির ছেলে নয় আমার, আমি তোকে চুজ করবো কারণ আমার সাথে ভালো বন্ডিং আছে, কমফোর্ট জোনটা আছে, তাই না? কারণ একটা সিনেমা শুট করতে, তাও এরম জায়গায় বাংলায় যেখানে আমাকে খুব কম সময় কাজ করতে হচ্ছে, অনেক কিছু লোককে না বলে আমাকে ওখানে গিয়ে বলতে হচ্ছে, তো সেই জায়গায় যদি আমি আমার চেনা লোককে কাস্ট করি বা আমার সাথে কাজে নিই, তাহলে সমস্যাটা কোথায়? কাজটা তো ভালো হচ্ছে ভাই। আর যাদেরকে নেপোটিজম নিয়ে বলা হচ্ছে বাংলায় অন্তত, তারা তো পুরো খারাপ কাজ কোনো সময় ডেলিভার করেনি, দে আর ডুইং ওয়েল, তাহলে দর্শকের সমস্যা কোথায় যদি তারা ভালো কাজ করে? তুমি তো অন স্ক্রিন এতগুলো প্রেম করেছো, হ্যাঁ, তো রিয়েল লাইফে প্রেমটা কত, মানে অন স্ক্রিন তোমাকে ছাড়িয়ে, মানে অন স্ক্রিনের নাম্বার ছাড়িয়ে গেছে জিজ্ঞেস করছিস, সেটা ছাড়িয়ে গেছে কি? অন স্ক্রিন ছাড়িয়ে গেছে, এবং এখন যেটা চলছে সেটা কি রকম, বা কি সেটা শুরুটা কিভাবে? আমি তো কোথাও প্রেম করছি কোথাও বলেছি নাকি? আমার খুব ভালো বান্ধবী আছে, একজন বন্ধু হয়, আমার খুবই কাছের বন্ধু হয়, তার সাথে আমি বিভিন্ন অনেক কিছু শেয়ার করি, আমরা একসাথে মাঝে মাঝে টাইম স্পেন্ড করি। শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্সন আই হ্যাভ এভার সিন মাই লাইফ। আমার সাথে খুব ভালো সম্পর্ক তার, এবং আমরা দুজনেই একই প্রফেশনে যেহেতু, সেই জন্য আমার খুব কথা বলতে সুবিধা হয়, কমিউনিকেট সুবিধা হয়, আর এইটুকুই। তারপর যদি কোনো সময় দেখো, আলটিমেটলি প্রেমের পরিণতি কী হয়, মনটা মানুষ একসাথে জীবনে আছে কি নেই। আমি এখন খুব ছোটো, আমার বয়স 26, তারও বয়স খুব ছোটো, তো আমরা এখন সেটা ভাবার জায়গাতে, মানে আমরা ভাবলেও সেটা খুব ব্যক্তিগত জায়গাতেই ভেবেছি, আমরা সেটা কী হবে কী হবে না সেটা আমরা জানি না, সেটা আমি পরবর্তীকালে কী হবে বলতে পারছি না। এখন ক্যামেরার সামনে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আজকে বললাম হয়তো যে না প্রচণ্ড বিরাট প্রেম আছে, কালকে গিয়ে লোকজন বলাবলি করলো যে কি এরকম বলছে বাবা, সেটা নিয়েও ট্রোল। হ্যাঁ, তো ইটস ভেরি পার্সোনাল, ঠিক আছে। আমরা যতটুকু মানুষজনকে আর কি আমার মনে হলো যে আজকে এইটা দিই সেটা দিই, সেইটুকুই করি। এর আগেও আমি প্রেম করেছি, প্রেম করিনি যে তা নয়। অন স্ক্রিন আর অফ স্ক্রিন প্রেমের নাম্বারটা দেখো, এরকম অনেক জায়গায় হয়েছে, অন স্ক্রিন প্রেমটাকে লোকে অফ স্ক্রিন ভেবেছে, এরকম অনেক জায়গা হয়েছে, এবং তার জন্য অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে। আমি সেইটাতে যাচ্ছি না। আমি খুব মানে আমাকে রিসেন্ট একজন দেখলাম পোস্ট করেছে, এটা ফাইনাল তো, এরকম একটা পোস্ট করেছে আমার একটা ছবিতে আর কি, মানে এই মেয়েটি ফাইনাল তো সেটা। এবারে আমার প্রেমে, আমি যার সাথে প্রেম করেছি এখন অবধি, সেটা খুব বড় তা না, 2-3 জনের সাথেই আমি প্রেম করেছি, তারাও আমার সঙ্গে প্রেম করেছে, এবং যেটা হয় একটা সময় গিয়ে আমাদের আগের প্রেমিকার সাথে আমার মনে হলো যে
তারও মনে হলো, আমারও মনে হলো যে মানে এবার মনে হয় আমাদের এই সম্পর্কের এক্সপায়ারি ডেটটা চলে এসেছে। আমরা যেমনি চেষ্টা করেছিলাম সেটাকে বাঁচিয়ে রাখার, তো সেখান থেকে হয়নি। কিন্তু আমার মনে হয় না যে আমার জন্য কারো জীবনে প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে, কেউ বলতে পারবে না কোনোদিন। তো কারো ক্ষতি না করে আমি আছি আমার জীবনে, একটা লোকের সাথে, একটা মানুষের সাথে খুশি আছি। আমি একসাথে অনেকের সাথে নেই। আমি জনসমক্ষেও স্বীকার করেছি একবার যে আমি আই এম উইথ সামওয়ান। তবে হ্যাঁ, মানে আমার মনে হয় আমরা তো অভিনেতা, আমরা শিল্পী, আমাদের পরিচয়টা বাইরে ওই কিরম পাঠ করছে কি করছে এটা নিয়েই থাকা, কার সাথে প্রেম করছে কি করছে। হ্যাঁ জানি এগুলো নিয়ে কথাবার্তা হয় এবং এগুলো নিয়ে বেশি লোকে ইন্টারেস্টেড আমি কি করছি এটার থেকে। কারণ আমি যদি কোনো কাজের ছবি দিই, কাজের আপডেট দিই, সেটায় মানুষজন যা যত প্রতিক্রিয়া দেখায়, আমি প্রেম করছি যাতে মানুষের প্রতিক্রিয়া আর কি বেড়ে যায় অনেক। সেটা কিছু করে না, সেটা তো কাম্য এইরকম একটা জায়গার থেকে। কিন্তু আমার মনে হয় যে যতক্ষণ আমি কারোর ক্ষতি না করে কিছু করছি, তাতে কারোর খুব একটা অসুবিধা থাকার কথা নেই। আর আমি খুব খুশি আমার জীবনে, আরেকটি মানুষ খুব খুশি তার জীবনে, বাকিরাও খুশি। তো মুভিং অন টু আওয়ার নেক্সট সেগমেন্ট, দ্যাট ইজ র্যাপিড ফায়ার। তোমার সবথেকে প্রিয় তিনজন অভিনেতা ভারতবর্ষ জন্য বাংলা? অল ওভার ইটস টাফ, লেটস মেক ইট ইন বেঙ্গল। ভারতবর্ষ ইরফান খান, ঋত্বিক চক্রবর্তী, মনোজ বাজপেয়ী। সবথেকে প্রিয় তিনজন অভিনেত্রী? আলিয়া ভাট, তাবু, স্বস্তিকা মুখোপাধ্যায়। ডিরেক্টর? প্রিয় তিনজন অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মতবান। আমরা বাসু আছে সেখানে আমার কৌশিক আছে। যে কারণ দেখো আমি খুব বিলিভ করি যে একটা ছবি বানাচ্ছে তার পাশে সে যেভাবে ছবিটাকে আর কি সে প্যাকেজিং করছে, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। তো অনেকে আমি অনেকগুলো নাম বললাম, তো এবার তুমি জাস্ট চুজ করে নাও সেখান থেকে। আচ্ছা, এমন কোনো ডিরেক্টর যার সাথে কাজ করার খুব ইচ্ছে? শ্রীজিৎ মুখার্জি আর রাজ চক্রবর্তী। আমার সুযোগ এসেছিল একটা, আমি আমার দোষে বলবো না, আমার সেই সময় একটি ধারাবাহিকের কাজ চলছিল এবং আমার চুলটা কালার করা যেত না। এই জন্য আমি খুব দুর্ভাগ্যবশতভাবে আমি সেই কাজটি করতে পারিনি এবং আই এম ভেরি কি বলবো আর কি, নট স্যাড বাট আমি খুব আপসেট দ্যাট আই হ্যাভ নট ডান দ্যাট ওয়ার্ক। কিন্তু তার বিনিময়ে আমি যে ধারাবাহিকটি করেছি এবং ধারাবাহিকটি আমি যা দিয়েছি আমি তাতেও খুব খুশি। কিন্তু হ্যাঁ, রাজ চক্রবর্তী আমার ছোটোবেলাকার মানে হিরো ডিরেক্টর, তার সাথে তো আমি তাকে দেখে আমি অভিনয় করতে এসেছিলাম ইন্ডাস্ট্রিতে, তার ছবিতে। সেটা করা হয়নি বলে। সিরিজের কথা বলছো তো? সিরিজ, হ্যাঁ, সেটা খারাপ লেগেছে আমার, একটু মন খারাপ হয়েছে। রাজদাও বলেছে আমাকে, কিন্তু আমি খুব চাই তার সাথে কাজ করতে, দুজনের সাথে, এবং আই হোপ আই ক্যান। তোমার ফেভারিট কো অ্যাক্টর? আমি যতদিন কাজ করছি তার অনেকের নাম বলতে হবে। রাহুল মনোদয় ব্যানার্জি আমার সাথে অনেকগুলো সিন করেছে হরগোবিন্দে। আমরা মানে আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক এত ভালো, কারণ আমার সাথে অনেক সিন থাকতো ওনার, আমরা মানে খুব মানে। এবং রাহুলদা আমাকে আর কি মানে ওই ধরো রাহুলদা আর কি মানে কি বলবো, ওই রাহুলদার সাথে আমার সম্পর্কটা অনেকটা ওই শ্রীকান্ত ইন্দ্রদার মতো। আমি নেশাটা ছাড়া বলছি যে রাহুলদা আমাকে ওই অভিনয়ের সময় মানে ওইটুকু অ্যাকশন কাটের মাঝখানে যে আমাকে রাহুলদা বলতে এই পথটা অরুণাবো, আমি সেই পথটা নিতাম, রাহুলদা এখানে আছি আমি। আর এবং মানে খুব সুন্দর ফ্যান্টাস্টিক একটা ইয়ে ছিল। এছাড়া সিরিজে আমি খুব ছোট্ট একটা কাজ করেছিলাম তার সাথে, ছোট্ট মানে অনেক খুব অল্প 5টা সিন করেছিলাম। সুকৃত, হুই শ্রীকান্ত, ঠিক আছে, তার সাথে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল পাঠ করে। এবং অপু কাকু মানে শাশ্বত চট্টোপাধ্যায়, প্রথম কাজ আমার, তারপরে সিজনটা তার সাথে করা। এবং অবভিয়াসলি না বললে একদম হবে না, স্বস্তিকা মুখার্জি মোহমায়াতে। এবং আমাকে যা হেল্প করেছে স্বস্তিকা দি আনবিলিভেবল। মানে আমি এক জায়গায় আমার ক্লাস শর্ট, সেটা 9:28 বেজে গেছে, আমার চারটে ইঞ্চি দিয়ে দিয়েছে, আমি থরথর করে কাঁপছি, ডিরেক্টর কমলেশ্বর মুখার্জি। বলছি বাবা কী হবে। স্বস্তিকা মুখার্জি পুরো সেটকে চুপ করিয়ে আমাকে এই পার্টটা ভালো করে বুঝিয়ে পরেরটা ওয়ান টেক করলো। তো এইটা আমি আর কোথা থেকে পাইনি। তো শি ইজ ফ্যান্টাস্টিক, মানে খুবই ভালো, মানে প্রচণ্ড ভালো একজন কো অ্যাক্ট্রেস। আজকের পডকাস্ট আপাতত এই অবধি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে।